এবং 17 জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এটা একটু খেয়াল করি। প্রথমে বলা আছে যে মনীষা এন্টারপ্রাইজের 2022 সালের জুন মাসের ব্যাংক হিসাবের আংশিক রূপ নিচে দেওয়া হলো। ব্যাংক হিসাবের আংশিক রূপ ব্যালেন্স ক্রেডিট দিকে আছে, তার মানে ব্যাংক জমাতিরিক্ত আছে। ব্যাংক হিসাবের যার যদি ক্রেডিট থাকে সেটা ব্যাংক জমাতিরিক্ত, আর যদি ডেবিট থাকে সেটা হলো ব্যাংক জমা। বিক্রয় তার মানে নগদান হিসাবের মধ্যে বিক্রয়, ব্যাংক হিসাবের মধ্যে যদি বিক্রয় থাকে তার মানে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় আছে, ক্রয় তার মানে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করলে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে আছে। এবার আমাদের বলছে 2022 সালের 1 জুন তারিখে ব্যাংক হিসাবের জ্যার প্রতিষ্ঠানের কি প্রকাশ করে। আমি বলছি 1 জুনে যেহেতু ব্যাংক জমাতিরিক্ত আছে, তাহলে ব্যাংক জমাতিরিক্ত হলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়, সুতরাং এটা সরাসরি দায় হিসাবে আছে। ক নম্বরে উত্তর হবে দায়। 16 নাম্বার দায় আছে হলো ক, উত্তর ক। 17 নম্বর বলছে 2022 সালের 30 জুন তারিখে ব্যাংক হিসাবের জ্যার কত। 2022 সালের 30 জুন তারিখে ব্যাংক হিসাবের জ্যার কত, এইটা আমরা একটু করেই দেখতে হবে। 17 যেহেতু ক্রেডিট ব্যালেন্স আছে, তার মানে কি জমাতিরিক্ত আছে 4000, এটাকে যদি আমরা মাইনাস ধরি, তারপরে বিক্রয় করলাম হলো 50,000 টাকা, তাহলে বিক্রয় করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে 50,000। এরপর আবার পণ্য ক্রয় করেছি, তার মানে ব্যাংকের টাকা কমে গেছে, চেকে পণ্য ক্রয় করেছি। দেন আবার ব্যাংক চার্জ করেছে, তাহলে ব্যাংক চার্জ করেছে হলো আবার 1000 টাকা। এইটা প্লাস মাইনাস করার পর, যেমন 50 থেকে 4000 গেলে 46, 46 থেকে 30 গেলে 16, আর এখান থেকে যদি 1000 যায় তাহলে 15,000 টাকা। সুতরাং উত্তর হবে খ। 17 নম্বরের উত্তর হবে খ। দেন আসি 18 নম্বর। 18 নম্বর বলেছে অনুপার্জিত আয়ের সমন্বয় দ্বারা কি নির্দেশ করে। অনুপার্জিত আয়, আমরা জানি অনুপার্জিত আয় হলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। তো অনুপার্জিত আয়ের সমন্বয় বলতে অনুপার্জিত আয়টা উপার্জিত হয়ে গেছে, তার মানে কি আয়ে পরিণত হয়েছে। তার মানে কি যদি অনুপার্জিত আয়টা আমার আয়ে পরিণত হয়, তার মানে কি দায় হ্রাস পাবে, অপরদিকে আয় বৃদ্ধি পাবে। যেমন ক নম্বরে বলছে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি হবে না, সম্পদ হ্রাস, আয় হ্রাস হবে না। দায় হ্রাস, হ্যাঁ দায় হ্রাস পেয়েছে, অনুপার্জিত আয়টা আয়ে পরিণত হয়েছে, তার মানে দায় কমে গেছে, আয় বৃদ্ধি পেয়েছে। এটা জাবেদা হবে যে অনুপার্জিত আয় হিসাব ডেবিট আর হলো সেবা আয় হিসাব ক্রেডিট। তার মানে দায় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে এবং আয় বৃদ্ধি পাবে। এটা আছে 18 গ নাম্বার। উত্তর হলো 18 গ। পাওনাদারকে দেওয়া মোট টাকা থেকে কিছু টাকা মৌকুফ পাওয়া গেলে কি ধরনের বার্তা। প্রাপ্ত বার্তা, অর্থাৎ আমার কাছ থেকে যে টাকা পাবে সেই সময় যদি আমরা একটা ছাড় পাই, সেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয়, আর সেই আয়টা হলো প্রাপ্ত বার্তা। আর এখানে আমাদের উত্তরে প্রাপ্ত বার্তা আছে 19 গ। 20 নম্বর বলছে ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কি। মূলত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করি একটা নির্দিষ্ট সময়ে নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত এবং পাস বইয়ের ব্যাংক উদ্ধৃত দুইটা সমান করার জন্য। এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। এটা আমরা খুঁজবো, যেটা আছে সেটাই হবে উত্তর। নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্ধৃত নির্ণয় করা, নগদান বই ব্যাংক বিবরণীর মধ্যে ত্রুটি ও অসঙ্গতি শনাক্ত করা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা নির্ণয় করা, নগদান বইয়ের ব্যাংক উদ্ধৃত, ব্যাংক বিবরণী ব্যাংক পার্থক্য নির্ণয় করার জন্য নয়, আমাদের যে ত্রুটি বা অসঙ্গতিগুলো আছে সেগুলো নির্ণয় করা হলো ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য। তাহলে এখানে উত্তর হবে খ। 20 উত্তর খ।
21 বলছে নিচের কোন লেনদেনটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়। আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়। আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটতে গেলে আমরা জানি সম্পদ বৃদ্ধি অথবা দায়, সম্পদ বৃদ্ধি অথবা হ্রাস, অথবা দায় বৃদ্ধি অথবা হ্রাস ঘটে এমন লেনদেনগুলো হবে। যেমন এখানে আছে জীবন বীমার প্রিমিয়াম প্রদান, এটার দ্বারা সম্পদ বৃদ্ধি বা হ্রাস পায় না। বেতন প্রদান সম্পদ বৃদ্ধি বা হ্রাস পায় না, কাঠামোগতভাবে বৃদ্ধি বা হ্রাস পায়নি। নগদে বিক্রয় সাধারণত আয়কে বৃদ্ধি করে, নগদে সম্পদ ক্রয় এটা অবভিয়াসলি হবে, কারণ কাঠামোগত পরিবর্তন করতে পারলে হয় সম্পদ বৃদ্ধি পাবে, বড় কোনো স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। তো নগদে যদি আমরা সম্পদ ক্রয় করি তাহলে আমাদের স্থায়ী সম্পদ বৃদ্ধি পায়। সুতরাং 21 উত্তর হবে ঘ। 22 নম্বর বলছে নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ। মুনাফা জাতীয় খরচ যেমন আমদানি ক্রয়কৃত মেশিনের আমদানি শুল্ক মূলধন জাতীয় খরচ, ক্রয়কৃত মেশিনের পরিবহন খরচ মূলধন জাতীয় খরচ, ক্রয়কৃত মেশিনের সংস্থাপন খরচ মূলধন জাতীয় খরচ, মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ। হ্যাঁ, অবশ্যই এটা হলো উত্তর হবে, কারণ রক্ষণাবেক্ষণ খরচ একাধিক সময়ের জন্য করা হয় এবং এগুলো একটা নির্দিষ্ট সময় পরপরই করা হয়। এটা হলো আমাদের মুনাফা জাতীয় খরচের উদাহরণ। সুতরাং 22 উত্তর হবে ঘ। এবার আসি 24। নিচের কোনটি অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় আমাদের আগে জানতে হবে যে সকল ব্যয় প্রতিষ্ঠানের নিয়মিত হয় না, যেমন ঋণের সুদ, তারপরে আছে হলো আসবাবপত্র বিক্রয়জনিত ক্ষতি, বিবিধ ক্ষতি, এগুলো সাধারণত অপরিচালন ব্যয়। যেমন এখানে আছে অফিস ভাড়া ব্যবসা প্রতিষ্ঠানের নিয়মিত খরচ, ঋণের সুদ অপরিচালন ব্যয়, তারপরে আছে হলো কুরিন পরিচালন ব্যয়, বিজ্ঞাপন পরিচালন ব্যয়। সুতরাং এখানে অপরিচালন খরচ হলো ঋণের সুদ, এটা আছে হলো খ নাম্বারে। 24 উত্তর হবে খ। 25 নম্বর বলছে কি বিপরীত ব্যয় হিসাব কোনটি। বিপরীত ব্যয় মানে ব্যয়ের বিপরীত, তার মানে বিক্রয় ফেরত হলো আয়ের বিপরীত। প্রদত্ত বার্তা হলো ব্যয়। ক্রয়টা হলো ব্যয়, বাট ক্রয় ফেরতটা হলো ব্যয়ের বিপরীত। পুঞ্জীভূত অপচয় হলো কন্টা ব্যয়, কন্টা সম্পদ মানে বিপরীত সম্পদ। পুঞ্জীভূত অপচয় হলো বিপরীত সম্পদ, বাট এখানে আমাদের যেহেতু ব্যয় বলছে তাহলে ক্রয় ফেরত হলো বিপরীত ব্যয় মানে ব্যয়ের বিপরীত। তো সেখানে 25 উত্তর হবে ঘ। 26 বলছে প্রদত্ত বার্তা 550 টাকা, বার্তা হিসাবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়েছে। উক্ত ভুলের কারণে রেও মিলে কত টাকা অমিল হবে। এটা যদি আমরা সহজ করে বলি, রেও মিলে প্রদত্ত বার্তা সাধারণত ডেবিট দিকে যায়, সেটা আমরা যদি ক্রেডিট দিকে দিই, রেও মিলে প্রদত্ত বার্তা ডেবিট দিকে যাবে 550 টাকা, কিন্তু সেইটা আমরা দিয়েছি কোথায়, ক্রেডিট দিকে 450 টাকা। তাহলে যদি আমরা ভুলটা আগে সংশোধন করি তাহলে এইটা দিতে হবে, এবং সেখানে যদি আমাদের সঠিকটা দেয় এটা দিতে হবে। সুতরাং যদি দুইটার রেও মিলের পার্থক্যটা হবে এই দুইটার যোগফল, তাহলে এই দুইটার যোগফল কত, 1000 টাকা। উত্তর হবে 1000 টাকা। দাও। এবার আসি, তাহলে এটা কত নম্বরে ছিল, 26 নম্বরের উত্তর হবে ঘ। দেন 27 বলছে কোনটি নীতিগত ভুল।
কোনটি নীতিগত ভুল? এর আগে আমাদের জানতে হবে যে নীতিগত ভুল কোনগুলো। হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য করা হলে যে ভুল সংগঠিত হয় সেটা হলো নীতিগত ভুল। এটা যেখানে আছে আমরা সেটা দেখব যে একটি লেনদেন একবারে লিপিবদ্ধ করা হয়নি, এটা নীতিগত ভুল না। একটি লেনদেন 525 টাকার স্থলে 552 টাকা লেখা, এটা লেখার ভুল। একটি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় আমরা যেটা সংজ্ঞাতে বলেছি, সুতরাং 27-এর উত্তর হবে গ। দেন আসে 28, অপচয় কি? অপচয় অনগদ খরচ, ব্যয় বন্টন প্রক্রিয়া, অদৃশ্যমান লেনদেন, তিনটাই হবে। সুতরাং উত্তর হবে 1, 2, 3। 28-এর উত্তর হবে ঘ। 29 একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কি বলেছে আমরা আগে একটু সেটা দেখি। বলছে অনিক লিমিটেড রেওয়া মিলের আংশিক হলো ডিসেম্বর 31, 2023। সেখানে মেশিন হিসাব ডেবিট দিকে আছে 5 লাখ এবং পুঞ্জীভূত অপচয় মেশিন হিসাব আছে 95,000 টাকা। মেশিনটি 1 জানুয়ারি 2021 তারিখে ক্রয় করা হয়েছিল। 10 বছর হিসাবকাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হলো 20,000 টাকা। প্রতিষ্ঠানটি 10% হারে কমর-আসমান জেয়ার পদ্ধতিতে অবচয় ধার্য করে। এখানে ক নম্বর বলছে মেশিনটির প্রথম বছরের অবচয়ের পরিমাণ কত হবে? মেশিনটির প্রথম বছরের অবচয়ের পরিমাণ কত হবে? যেহেতু এখানে আমার মেশিনের মূল্য দেওয়া আছে, মেশিনের মূল্য হলো 5 লক্ষ টাকা, তাহলে 10% অবচয়, তাহলে প্রথম বছরে মেশিনের মূল্য অবচয় হবে 50,000 টাকা। 50,000 টাকা আছে হলো আমাদের গ নাম্বার, সুতরাং উত্তর গ। 30 নম্বরে বলছে রেওয়া মিলের তারিখে মেশিনটি 5,50,000 টাকায় বিক্রয় করা হলে মেশিন বিক্রয়জনিত মুনাফা কত হবে? মেশিন বিক্রয়জনিত মুনাফা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মেশিনের বিক্রয় মূল্য, তারপর সেখান থেকে মেশিনের পুস্তক মূল্য বা বই মূল্যকে বাদ দিতে হবে। তো পুস্তক মূল্য বা বই মূল্যকে যদি বাদ দেই, মেশিনের পুস্তক মূল্য ছিল যখন ক্রয় করেছি 5 লক্ষ টাকা। এইখানে আমাদের অবচয় 2 বছরের অবচয় দেওয়া আছে হলো 95,000 টাকা। তাহলে তৃতীয় বছরের অবচয়টা আমাদের বের করতে হবে। তৃতীয় বছরের অবচয় বের করতে হলে 95,000 এবং সেখানে তৃতীয় বছরের অবচয় বের করতে হবে। তৃতীয় বছরের অবচয় বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই 5 লাখ থেকে যদি আমরা 95,000 টাকা বাদ দিই তাহলে হবে 4,05,000। এই 4,05,000-এ 10% করলে 40,500। সুতরাং এখানে হলো 40,500। এটা প্লাস মাইনাস করার পর যে ব্যালেন্সটা আসবে, প্লাস মাইনাস করার পরে যে ব্যালেন্সটা আসবে সেটা হলো এই মেশিনের লাভ বা বিক্রয় মুনাফাজনিত লাভ বা ক্ষতি হবে। সেটা হবে 1,85,500। এটা ক্যালকুলেটারে করে নিলেই তোমরা পেয়ে যাবা। এটাই হলো মেশিনটির বিক্রয়জনিত মুনাফা। এর মধ্যেই এইটার মাধ্যমেই আমাদের 2024 সালের রাজশাহী বোর্ডের প্রশ্নটা আমরা সমাধান করলাম। পরবর্তীতে আমরা যশোর বোর্ড এবং তারপরের যে বোর্ডগুলো আছে সেগুলো সমাধান করব পর্যায়ক্রমে। তোমরা আমাদের সাথেই থাকবা আশা করি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।